দেউলটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই জায়গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বাংলা সাহিত্য ও ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত রয়েছে। দেউলটির সবচেয়ে বড় আকর্ষণ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যা আজ সরস্বতী মন্দির নামে পরিচিত। 1926 সাল থেকে দীর্ঘ 12 বছর উনি এই বাড়িতে বসবাস করেছিলেন। বাড়ির চারপাশে রয়েছে গাছপালা, পুকুর এবং পুরনো বাংলার এক অনন্য পরিবেশ। ভেতরে সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত আসবাব, লেখার টেবিল এবং নানা স্মৃতিচিহ্ন। সাহিত্যপ্রেমীদের কাছে এই জায়গা যেন এক আবেগের নাম। এরপর চলুন রূপনারায়ণ নদীর ধারে। বিস্তীর্ণ নদী, ঠান্ডা হাওয়া আর অপূর্ব দৃশ্য মনকে এক অন্য অনুভূতিতে ভরিয়ে দেয়। দেউলটির আরেকটি ঐতিহাসিক আকর্ষণ হল প্রাচীন মদন গোপাল জিউ মন্দির। জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরীর উদ্যোগে এই আটচালা শৈলীর মন্দির বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন। চলুন জার্নিটা শুরু করা যাক হাওড়া স্টেশন থেকে। গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 24শে মে 2026, ঘড়িতে বাজে সকাল 7:25। এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের ডেস্টিনেশন দেউলটি। রবিবারের বাজার সকাল 7:20, হাওড়া খড়গপুর লোকাল একদমই ফাঁকা। এরকম ফাঁকা ট্রেন কোনোদিন দেখিনি। তো চলুন ফাঁকা ট্রেনে এই জার্নিটা এনজয় করা যাক। 7:20 হাওড়া খড়গপুর লোকাল ছাড়লো 7:41। হাওড়া থেকে দেউলটি দূরত্ব 50 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 1 ঘন্টা 15 মিনিট। আর ভাড়া পড়লো জনপ্রতি 15 টাকা। হাওড়া স্টেশন থেকে দেউলটি যাওয়ার প্রচুর ট্রেন। মেচেতা লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, এই সমস্ত ট্রেনই দেউলটি স্টেশনে থামে। যাত্রার সময় সাধারণত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। তাই দেউলটি যাওয়ার জন্য ট্রেনই হতে পারে সবচেয়ে সুবিধাজনক ও সাশ্রয়ী মাধ্যম। ঘড়িতে বাজে 9:18। এসে গেছি আমরা দেউলটি স্টেশনে। প্রায় 50 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করলাম। তো এখন স্টেশনের বাইরে গিয়ে অটো বা টোটো ধরে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ যাবার জন্য। দেউলটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হবে। প্রায় 500 মিটারের মতো হাঁটলে আমরা পেয়ে যাব টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ড থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ ডিস্টেন্স প্রায় 3.5 কিলোমিটার। সময় লাগে কম বেশি 10 মিনিট। আর ভাড়া হচ্ছে টোটোতে পার হেড 20 টাকা করে। আর যদি রিজার্ভ করে যান একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ অবধি, তাহলে 100 টাকা। দেউলটি স্টেশন থেকে শরৎচন্দ্র কুটির যাবার পথে পড়বে নিরালা রিসর্ট। ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন চলে এসেছি শরৎ কুটিরের একদম সামনে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাসভবন শরৎ কুটিরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল। রূপনারায়ণ নদীর তীরে এই বাড়িতেই তিনি জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেন। রূপনারায়ণ নদীর শান্ত পরিবেশ, গ্রামের নিরিবিলি আবহ সবকিছুই তার সাহিত্য সৃষ্টিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এখানেই তিনি তার বহু বিখ্যাত গল্প ও উপন্যাস রচনা করেন। এই বাড়ির প্রতিটি ঘর যেন আজও বহন করে শরৎচন্দ্রের স্মৃতি ও সাহিত্যিক আবেগকে। এই বাড়িতে এসে আলাপ হয়ে গেল এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুলাল দাদু এবং টুবাইপতির সাথে। তো চলুন ওনাদের থেকে এই বাড়ির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা লিখতেন
এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন। তখন বাঁশঝাড় পাঁচিলটা আছে, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে, লক্ষ্য রাখুন, একদম কোণে জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লিখতেন, এটা লেখার ঘর। একটা বৈঠকখানা ছিল, ডান দিকে একটা ঘড়ি চলছে 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসে রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর ওই সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। এটা সোফা, উনি বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। নেতাজি এসেছিলেন 2বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস। রাতে রূপনারায়ণ নদী ধরে এসে নৌকোতে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জেলে। এটা মিটিং ঘর ছিল। এটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটাই এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এটা চিকিৎসার ঘর। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। এটা ঠাকুর দালান ছিল। এখানে 3 বছর উনি অন্নপূর্ণা পুজো করেছিলেন। এটা ঠাকুর দালান, পুজোর দালান। এখানে ঠাকুর বস্তু নিশ্চয়ই দেখছেন, এটা সব পুজো দেখতেন। এটা এখানে অন্নপূর্ণা পুজো হতো। 3 বছর করেছিলেন। অবাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্ত, 4র্থ পর্ব, কমললতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটাই রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছের ঠেক। এটা হচ্ছে সিমেন্টের ঠেক, এটা আর্টিফিশিয়াল করা রয়েছে। পেয়ারা গাছটা অরিজিনাল কিছুটা অংশ ওখানে পড়ে রয়েছে, তারপরে এটি লাগানো হয়েছে। আর পুরনো পেয়ারা গাছের এই সামান্য অংশটা পড়ে আছে। এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল, তাহলে 78 বনের রান্নাঘরটা পড়িয়ে রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। আর এই যে সিস্টেমটা করা রয়েছে, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। সত্যি এই বাড়ির আনাচে কানাচে কতই না ইতিহাস লুকিয়ে আছে। একটা সময় নদী পার হয়ে বিপ্লবীরা এই বাড়িতে লণ্ঠন জ্বালিয়ে মিটিং করতেন। আর এই হলো সেই ব্যাকডোর। বিপ্লবীরা এসে চুপি চুপি এই ব্যাকডোর দিয়ে বেরিয়ে যেতেন। এইটা হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর। শরৎচন্দ্রের 2য় পক্ষের স্ত্রী, ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এইটা ওনার বেডরুম। উনি শুতেন, এই বিছানায় বসে উনি নদী দেখতেন। তখন রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো, এখান দিয়ে তখন নদী বইতো। এইটা রাইটিং প্যাড, উনি দাঁড়িয়ে লিখতেন। এখানে দাঁড়িয়ে উনি লিখেছিলেন অবাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের 4র্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। এটা জীবনের শেষ 12 বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। বার্ধক্য জীবন হচ্ছে ওনার এই বাড়িতে।
জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুর। চাকরির সূত্রে উনি বার্মায় চলে যান, বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী, ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে উঠলেন হাওড়া বাজিশিবপুর। বিগেপাল স্কুল অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবেড়ের বসত বাড়িতে উনি এলেন কেন? এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বড়দি শ্বশুরবাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে জায়গা কিনে ভালো লেগে বাড়িটি তৈরি করেন। এটাকে বলা হয় সামতাবেড়ের বার্ধক্যের বারাণসী। এটা হচ্ছে চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। বার্মা প্যাগোডা, চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। এই দেয়ালটা হচ্ছে মাটির দেওয়াল, এটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে। আর এইটা হচ্ছে অসুস্থকালীন বাথরুম। উনি যখন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে যান, এই বাথরুমটা উনি ইউজ করতেন বলে বাথরুমের কোনো দরজা করেননি উনি। আর চারদিকটা গোল বারান্দা। আচ্ছা, এই রূপনারায়ণ নদ কিন্তু বাড়িটার অনেক কাছে ছিল একটা সময়, তো বর্তমানে অনেকটাই পিছিয়ে গেছে। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন এইখানে নদের দৃশ্য দেখতে দেখতে আর এইখানে খাতা রেখে উনি লিখতেন। সত্যি এই স্থানে এসে মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটা জায়গায় কথা সাহিত্যিক দীর্ঘদিন ধরে বসবাস করেছেন, আর সেই স্থানে এসে দাঁড়িয়ে থাকতে পেরে আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে। এটা ডক্টর লেখা রয়েছে, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা। এটা হচ্ছে স্মৃতিসৌধ। আর স্বামী বেদানন্দ, ওনার মেজ ভাই নাম হচ্ছে প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়, উনি বেলুড় মঠে দীক্ষিত। আর এটা হচ্ছে হিরণময়ী দেবী, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এই বাড়ি খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30 দুপুর, আর বিকালে হচ্ছে 4টে থেকে 5:45। এটা হচ্ছে গরমকালের খোলার সময়। আর বিকালের সময়টি শীতকালে চেঞ্জ হয়ে যায় 3:30 থেকে 5:15। বাকি সকাল আর দুপুরে যে টাইমিংটা রয়েছে সেটা সেরকমই থাকবে। সত্যি এই বাড়ির পরিবেশ এত সুন্দর, শান্ত, নিরিবিলি, আর এত সুন্দর একটা বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এটাও সত্যি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথার জাদুতে যে সুন্দর সুন্দর লেখা ফুটে উঠেছে, ওনার মতো মানুষের বাড়িও যে এরকমই সুন্দর হবে সেটাই স্বাভাবিক। অবশ্যই এই স্থানে এসে একবার ঘুরে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। এইটা হচ্ছে শরৎ কুটিরের পিছনের রাস্তা। এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, কিছুটা আগে গিয়ে বাঁ হাতে কিন্তু নদীর রাস্তাটা চলে গেছে। তো চলুন এবারে রূপনারায়ণ নদীর রূপটা ঘুরে দেখা যাক। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই। রূপনারায়ণের পাড়ে অসম্ভব আনন্দ করলাম। আর এবারে আমাদের পরবর্তী গন্তব্য প্রাচীন মদন গোপালজিউর মন্দির। তো চলুন মন্দিরটা ঘুরে দেবো। তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আগে শরৎ কুটির দেখে তারপরে নদীর ধার ঘুরে তারপরেই মন্দির যাবেন। মন্দির যাওয়ার সময় শরৎচন্দ্র কুটিরের সামনে থেকেই একেবারে টোটো নেবেন, টোটো নিয়ে মন্দির ঘুরে সোজা পৌঁছাবেন স্টেশনে। আর যদি ডাইরেক্ট স্টেশন যান তাহলে শরৎ কুটির থেকে 100 টাকা, আর যদি মন্দির ঘুরে যান তাহলে কিন্তু 200 টাকা। আমরা এখন চলে এসেছি মদন গোপালজিউর মন্দিরের একদম সামনে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, আর পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। এই মন্দিরটা যিনি তৈরি করেছিল তার নাম হচ্ছে মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। বুঝলেন কীভাবে তৈরি করেছিল? যখন জগন্নাথ পুরীর মন্দির হয়, পুজো দিতে গেছিলো। হ্যাঁ, পুজো দিতে যেয়ে ওখানে 15 দিন ছিল। 15 দিন থাকার পর, 20 দিন থাকার পর যেদিন রাত্রিরে ফিরে
সেদিন জগন্নাথ ওই মুকুন্দদাকে স্বপ্ন দেয় যে রূপনারায়ণ নদীর ধারে একটা মাঠ পড়ে আছে, ওই মাঠে তুই 100 দিনের মধ্যে মন্দির স্থাপন কর চুনসকি দিয়ে, চিরাকুটির, বুঝলে, চুনসকি দিয়ে। তাই করেছে, ছুটে এসছে। সে তখন আমার দাদু পুজো করত, বুঝলে, অন্য বাড়িতে, তখন মন্দির হয়নি, অন্য বাড়িতে ঠাকুর ছিল, দাদু পুজো করত। এবার উনি মন্দির তৈরি করার পর অনেক উদ্বোধন করেছে, হ্যাঁ, সব লোকজন খাইয়েছে, ভোগ খাইয়েছে, প্রত্যেক দিন আসতো, এসে তিনি চান টান করে ভোগ বিতরণ করত, হ্যাঁ। আর যখন আসতো তখন ওই চান করার আগে আবার অনেক সময় আসতো, এসে ওই নোড়াটা নিয়ে ঘুরত মন্দিরের 3 পাশে, এবং ওই কালো সর্ষে হাতে পিষে তেল মাখত, মেখে ওই নোড়াটা রেখে দিয়ে তারপরে রূপনারায়ণ নদীতে চান করতে যেত। তারপরে এসে মন্দিরে ঢুকে পুজো করতো দাদু। আর উনি কাশি থেকে ঠাকুর এনেছিল। 1651 খ্রিস্টাব্দে জমিদার মুকুন্দপ্রসাদ রায়চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর যেটা জানা যায় যে মুকুন্দপ্রসাদ রায়চৌধুরী যখন এখানে আসতেন, একটা জিনিস দেখায়, এই যে এই নোড়া পাথর, এত বড় একটা পাথর এখানে পড়ে আছে, এই পাথরটাকে উনি বগল দাবা করে এই মন্দিরে প্রদক্ষিণ করতেন, করার পর উনি স্নান করে এই মন্দিরে পুজো দিতেন। ভাবা যায় কত শক্তিশালী মানুষ ছিলেন উনি। সত্যি দেউলটিতে এসে এই 3টে স্পট দেখে মনটা শান্তিতে ভরে গেল। অবশ্যই এখানে এলে এই 3টে স্পট ঘুরে যাবেন। তবে একটা জিনিস বলে রাখবো যে মদনমোহনজি মন্দিরে যদি আসেন তাহলে অবশ্যই 12টা থেকে 12:30টার মধ্যে আসবেন, কারণ ঠাকুরমশাই এই টাইমটাতেই থাকে, এই সময় আপনারা পুজোটা দিয়ে নিতে পারবেন। আর তবে বেস্ট টাইম হচ্ছে, আমি বলবো সবচেয়ে ভালো আগস্ট মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসাটাই সবচেয়ে ভালো। গরমকালটা একটু অ্যাভয়েড করা উচিত, যদিও আমরা ঘুরতে ভালোবাসি 12 মাস, আমরা চলে এসেছি। তো বেশ ভালো লাগলো, বেশ এনজয় করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আরও নতুন নতুন অনেক জায়গা সন্ধান নিয়ে।